এক্সপ্রেসে চড়ে আমরা রওনা দিলাম উজ্জয়িনীর উদ্দেশ্যে। পরদিন রাত 10টায় উজ্জয়িনী পৌঁছে স্টেশনের বাইরে থেকে অটো ভাড়া করে নিয়েছিলাম, আর সেই অটোয় করে পৌঁছে গিয়েছিলাম মহাকাল রোডে। উজ্জয়িনীতে থাকার জন্য মহাকাল মন্দিরের কাছাকাছি এই মহাকাল রোডের উপরই আমরা হোটেল নিয়েছিলাম। ভারতবর্ষের হৃদয় বলে পরিচিত হয় মধ্যপ্রদেশ রাজ্য। এখানে আপনি আপনার ভ্রমণ শুরু করতে পারেন এই রাজ্যের পশ্চিমাংশ থেকে। সেক্ষেত্রে আপনার প্রথম গন্তব্য হওয়া উচিত মহারাজ বিক্রমাদিত্যের স্মৃতি বিজড়িত মহাকালের প্রাচীন শহর উজ্জয়িনী থেকে। এই ভিডিওতে আপনাদেরকে জানাবো উজ্জয়িনী ভ্রমণের খুঁটিনাটি। উজ্জয়িনী ভ্রমণের প্রথম দিনে সকাল সকাল চলে আসুন মহাকাল মন্দির দর্শন করতে। এই মহাকাল মন্দিরের সমস্ত তথ্য নিয়ে আমরা একটি বিস্তারিত ভিডিও বানিয়েছি, চাইলে আমাদের চ্যানেলে সেটি দেখতে পারেন। মহাকাল মন্দির দর্শনের পর চলে আসুন বিক্রমটিলা দেখতে, যা মহাকাল মন্দিরের সামনেই অবস্থিত। এখানে উজ্জয়িনীর রাজা বিক্রমাদিত্যের একটি 30 ফুট উঁচু সিংহাসন সহ প্রতিমা আছে। এর পাশে তার রাজসভার নবরত্ন সভাসদদের মূর্তিও বানানো আছে। এখানে বিক্রমাদিত্যের রাজ সিংহাসনের প্রাচীন কিছু নিদর্শনও দেখতে পাবেন। এই স্থান থেকে মহাকাল মন্দির ও মহাকাল লোক করিডোরের একটি সুন্দর ভিউ দেখা যায়। চাইলে বিকালের দিকে এখানে একটু সময়ও কাটাতে পারেন। এবার আমরা যাচ্ছি হরসিদ্ধি মাতা মন্দিরে দীপ প্রজ্বলন ও আরতি দেখতে। যারা উজ্জয়িনী প্রথমবার এসেছেন, আমার মনে হয় তারা এই রকম আরতি আগে কখনো কোথাও দেখেননি। বিক্রমটিলা থেকে বেরিয়ে রাস্তা ধরে সামনের দিকে এগোলেই একটা 4 মাথার মোড় পেরিয়েই পড়ে এই মন্দির। মারাঠা স্থাপত্য শিল্পের একটি উল্লেখযোগ্য নিদর্শন হলো এই হরসিদ্ধি মাতার মন্দির। গর্ভগৃহে মা লক্ষ্মী ও মা সরস্বতীর মধ্যে বিরাজ করছেন মাতা অন্নপূর্ণা দেবী। রাজা বিক্রমাদিত্যের আরাধ্য মাতা অন্নপূর্ণা হরসিদ্ধি রূপে পূজা পেয়ে আসছেন। কথিত আছে মাতা সতীর ডান হাতের কনুই এখানে পড়েছিল, তাই এই স্থানকে শক্তিপীঠ হিসেবে ধরা হয়। স্কন্দ পুরাণে মাতা চণ্ডীর চণ্ড ও প্রচণ্ড নামক অসুর বধের কাহিনীতে এই স্থানের এবং হরসিদ্ধি মাতার উল্লেখ আছে। মারাঠা শাসনকালে হরসিদ্ধি মন্দিরের পুনর্গঠন হয়। মন্দির চত্বরে যে 2টি বড় স্তম্ভ দেখা যায় তা মারাঠা রীতির একটি নিদর্শন। প্রতিদিন সন্ধ্যা আরতির সময় অসংখ্য ভক্তদের উপস্থিতিতে এই স্তম্ভের উপর 750টিরও বেশি দীপ জ্বালানো হয়। প্রতিদিন প্রায় 60 লিটার তেল খরচ হয় এই দীপ জ্বালাতে। মন্দিরের অনবরত বাদ্য ও ঘণ্টার ধ্বনি, অগণিত কণ্ঠের জয়ধ্বনি, সামনের অজস্র আগুনে প্রজ্বলিত 2টি বাতিস্তম্ভ আপনার মনে এমন একটি ভাব সৃষ্টি করবে যা চিরস্মরণীয় হয়ে থাকবে। এই হরসিদ্ধি মাতার মন্দির থেকে 1 কিলোমিটার দূরে রয়েছে রামঘাট। এখানেই এই শিপ্রা নদীর ধারেই প্রত্যেক 12 বছর ছাড়া অনুষ্ঠিত হয় কুম্ভের মেলা। এই রামঘাটে সকাল 7টা ও সন্ধ্যাবেলায় 6:30 থেকে শিপ্রা আরতি হয়। উজ্জয়িনী এলে অবশ্যই এই আরতি দেখে যাবেন। পরদিন সকালে 8টার মধ্যে রেডি হয়ে আমরা হোটেল ছেড়ে বেরিয়ে পড়েছিলাম উজ্জয়িনী সাইট সিনের জন্য। মহাকাল রোড থেকে আমরা একটা গাড়ি বুক করেছিলাম। আপনারা যদি উজ্জয়িনী সাইট সিন করতে চান 500 থেকে 800 টাকার মধ্যে অটো পেয়ে যাবেন, তাতে করে সাইট সিন করে নিতে পারেন। আজকে আমাদের ঘোরা শুরু করলাম ভর্তিহরি গুফা থেকে, যা উজ্জয়িনীর মহাকাল রোড থেকে 4.5 কিলোমিটার দূরে অবস্থিত।
চক্রবর্তী সম্রাট ভর্তৃহরি ছিলেন রাজা বিক্রমাদিত্যের বড় ভাই। তিনি নিজের স্ত্রী পিঙ্গলার কাছ থেকে বিশ্বাসঘাতকতা পেয়েছিলেন। এরপর সংসারের প্রতি নিরাসক্ত হয়ে ভাই বিক্রমাদিত্যকে শাসন ভার দিয়ে এই স্থানে এসে বাকি জীবন সন্ন্যাসী সাধক রূপে অতিবাহিত করেন। এই স্থানেই তিনি ভর্তৃহরি শতক রচনা করেন, যা আজও বহু সন্ন্যাসী ও সাধকের পথ প্রশস্ত করে চলেছে। এখানে মাটির নিচে দুটি আলাদা আলাদা গুহা রয়েছে। এর মধ্যে একটি গুহার ভিতরে একটি বিশেষ রাস্তা বন্ধ করা আছে। জানলাম এই ভূগর্ভস্থ রাস্তা দিয়ে নাকি সে সময় এখান থেকেই চারধাম যাত্রা করা যেত, এমনকি কাশিতেও যাওয়া যেত। কিন্তু এখন নিরাপত্তার জন্য প্রশাসনের তরফ থেকে এটি বন্ধ করে রাখা রয়েছে অনেক আগে থেকেই। এই স্থান সকাল 8টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকে। ভর্তৃহরি গুফা থেকে 500 মিটার দূরে রয়েছে গড়কালিকা মন্দির। উজ্জয়িনীর এই মন্দির মাতার 51 সতীপীঠের মধ্যে অন্যতম। এখানে মায়ের উপরে ঠোঁট পড়েছিল বলে কথিত আছে। মধ্যযুগে এই স্থানে মহাকবি কালিদাস কালী সাধনা করেছিলেন ও তার সমস্ত জ্ঞান লাভ করেছিলেন, এবং এই স্থান একটি গড়ের মতন অংশ হওয়ায় মন্দিরের নাম হয় গড়কালিকা। উজ্জয়িনীর মহাকালী বলে প্রসিদ্ধ এই মন্দির মহাভারতের যুগের সমকালীন বলে ধরা হয়। মন্দিরের ভিতরের কালী মূর্তিটিও আরো পুরানো। স্থানীয়রা বলেছেন এই মূর্তি সত্যযুগের বলে মনে করা হয়। 7ম শতাব্দীতে থানেশ্বর রাজা হর্ষবর্ধন প্রথম এই মন্দির সংস্কার করান। পরে 9ম থেকে 14 শতকের মধ্যে পরমারদের রাজত্বকালে এর পুনঃসংস্কার ঘটে। বর্তমান মন্দিরটি গোয়ালিয়রের সিন্ধিয়া রাজবংশের নবনির্মাণ করে দেয়। গড়কালিকা মন্দির থেকে 2.5 কিলোমিটার দূরে রয়েছে এই কালভৈরব মন্দির। উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরের পর সবচেয়ে বিখ্যাত ও জনপ্রিয় মন্দির হলো এই কালভৈরব মন্দির। কালভৈরব ভগবান শিবের সবচেয়ে ভয়ানক রূপ, যিনি মৃত্যুর ভয় দূর করেন। শিপ্রা নদীর তীরে ভৈরব পাহাড়ের উঁচু গড়ের মতো স্থানে শ্মশানের পাশে অবস্থান করেছে বাবা কালভৈরবের এই মন্দির। তাই যুগ যুগ ধরে এই স্থান অঘরী ও তান্ত্রিকদের পূজা অর্চনার সবচেয়ে প্রিয় স্থান হিসেবে পরিগণিত হয়েছে। স্থানীয় কিংবদন্তি অনুযায়ী এই মন্দির প্রায় 6000 বছরের পুরানো। 6ষ্ঠ শতকে অবন্তীর রাজা চন্দ্রপ্রদ্যু শিপ্রা নদীর উপর একটি শক্ত প্রাচীর বানিয়ে তার উপর কালভৈরবের পূজা করেছিলেন, যা আজ পর্যন্ত হয়ে চলেছে। প্রায় 1000 বছর আগে ভদ্রসেন নামক উজ্জয়িনীর একজন শাসক বর্তমান মন্দিরটি নির্মাণ করেন। 1761 খ্রিস্টাব্দে পানিপথের তৃতীয় যুদ্ধে মারাঠাদের পরাজয়ের পর উত্তর ভারতে পুনরায় মারাঠা শাসন কায়েম করার জন্য শ্রীমন্ত মহানজি সিন্ধে কালভৈরবে পুজো দিয়ে যুদ্ধ জয়ের জন্য নিজের মাথার পাগড়ি অর্পণ করেন। এরপর মারাঠারা যুদ্ধে জয়লাভ করলে শ্রীমন্ত মহানজি কালভৈরব মন্দিরের সৌন্দর্য বর্ধন করেন। এই পরম্পরা অনুযায়ী বছরের প্রত্যেকটি বড় অনুষ্ঠানে সিন্ধিয়া রাজপরিবার থেকে আজও বাবাকে পাগড়ি পাঠানো হয়। ভগবান কালভৈরবকে এখানে মদের ভোগ লাগানো হয়। ভগবানকে মদ চড়ানো হলে তা অদৃশ্য হয়ে যায়। অনেক গবেষণার পরও এই মদ কোথায় যায় জানা যায়নি। এই প্রথা কবে থেকে শুরু হয়েছে সেটাও কেউ জানে না। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া থেকে 1988 সালে এই মন্দিরের পিছনে খনন কার্য করে জানার চেষ্টা করা হয় যে এত মদ যাচ্ছে কোথায়, কিন্তু এ ব্যাপারে কিছুই জানা যায়নি। এই মন্দির কর্কটক্রান্তি রেখার উপর অবস্থিত বলে দূর দূর থেকে তান্ত্রিক ও অঘরী সাধকরা এখানে এসে বিশেষ পূজা করেন। শ্রী কালভৈরব মন্দির থেকে 3 কিলোমিটার দূরে মঙ্গলনাথ রোডে পড়বে মহর্ষি সন্দীপনী আশ্রম। এই স্থানে ভগবান শ্রীকৃষ্ণ ও তার দাদা বলরাম ও তার সখা সুদামার সাথে বিদ্যা অধ্যয়ন করেছিলেন। এই আশ্রমে শ্রীকৃষ্ণ গুরু সন্দীপনীর কাছ থেকে 64 দিনে 64টি কলা ও 14টি বিদ্যার শিক্ষা গ্রহণ করেছিলেন। এই আশ্রমে সে সময় বেদ অধ্যয়ন, চিত্রকলা শিক্ষা, মহাকাশ বিদ্যা, শল্য ও ঔষধি চিকিৎসা, হাতি ও ঘোড়ার প্রশিক্ষণ কৌশল, ধনুর্বিদ্যা ইত্যাদি আরো নানান জ্ঞান ও নীতি শিক্ষা দেওয়া হতো। এই আশ্রম চত্বরে গুরু সন্দীপনীর আরাধ্য দেবতা সর্বেশ্বর শিবের একটি মন্দির আছে, যার শিবলিঙ্গটি প্রায় 6000 বছরের পুরানো। আশ্রমের পিছনের দিকে গোমতী কুণ্ড বলে একটি বড় জলাশয় আছে, যা সে সময় আশ্রমের শিক্ষার্থীদের খাবার ও ব্যবহারের কাজে লাগতো। এই স্থান সকাল 9টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত খোলা থাকে।
কালভৈরব মন্দির থেকে 2 কিলোমিটার দূরে শিপ্রা নদীর পাড়ে অবস্থিত এই মঙ্গলনাথ মন্দির। উজ্জয়িনীর জনপ্রিয় মন্দিরগুলির মধ্যে একটি হলো এই মঙ্গলনাথ মন্দির। ধরা হয় এই স্থানটি হলো নবম গ্রহের মধ্যে এক গ্রহ মঙ্গল গ্রহের জন্মস্থান। এই মন্দিরে মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ ও গ্রহশান্তির নানান পুজো হয়ে থাকে। মঙ্গলনাথ মন্দিরের গর্ভগৃহে মঙ্গলদেব শিবলিঙ্গ রূপে বিরাজ করেছেন ও তার সামনে রয়েছে একটি ভেড়ার মূর্তি, যা মঙ্গলের বাহন রূপে পরিচিত। এই মন্দির কবে তৈরি হয়েছে তা সঠিকভাবে জানা যায়নি। মারাঠা সিন্ধিয়া পরিবার এই মন্দির পুনঃসংস্কার করে দেয়। এই মন্দির সকাল 5টা থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকে। মঙ্গলবার এই মন্দিরে খুব ভিড় হয়। মঙ্গলনাথ মন্দির থেকে 1.5 কিলোমিটার দূরে অবস্থিত সিদ্ধবট মন্দির, যা খুব বড় ও পুরানো একটি বৃদ্ধ বটগাছ, যা শিপ্রা নদীর তীরে অবস্থিত। এটি আসলে একটি পাপমোচন তীর্থ। কথিত আছে মাতা পার্বতী নাকি এই বটগাছটি রোপণ করেছিলেন। নাথ সম্প্রদায়দের জন্য এই স্থানটি একটি সিদ্ধপীঠ। সারা বছর তারা এই জায়গায় নানান কর্মকাণ্ড ও সাধনা করে থাকে। এখানকার মন্দির পিতৃপক্ষের উদ্ধারের জন্য পিণ্ডদান সহ নানান রকম শান্তি পূজা অনুষ্ঠান হয়। কথিত আছে এই স্থানে শিপ্রা নদীর ধারে বট গাছের নিচে রাজা বিক্রমাদিত্য ভগবান শিবের তপস্যা করে বেতাল সিদ্ধি লাভ করেন। সকাল 4টে থেকে এই মন্দির সন্ধ্যে 7টা পর্যন্ত খোলা থাকে। সিদ্ধবট মন্দির থেকে 3.5 কিলোমিটার দূরে রয়েছে এই কালিয়াদহ প্যালেস। উজ্জয়িনীর মারাঠাকালীন স্থাপত্যের একটি জনপ্রিয় উদাহরণ হলো এই কালিয়াদহ প্যালেস। শিপ্রা নদীর ধারে অবস্থিত এই ইমারতটি আসলে একটি জলাশয় বেষ্টিত ও সুরক্ষিত একটি রাজমহল, যেখানে সে সময় বহিঃশত্রুর আক্রমণ থেকে রাজপরিবারের অন্তঃপুরকে সুরক্ষিত রাখতে এই ব্যবস্থা নেওয়া হয়। শিপ্রা নদী প্রবাহের 2 ধারে সূর্যকুণ্ড ও ব্রহ্মকুণ্ড নামে 2টি কৃত্রিম জলাশয় নির্মাণ করে মাঝে এটিকে একটি জলমহলের মতো নির্মাণ করা হয়। এই প্যালেসের ভিতরে একটি সূর্য মন্দির আছে। বলা হয় এখনো সূর্যোদয়ের প্রথম কিরণ মন্দিরের ভিতরে রাখা সূর্যদেবের মূর্তির উপর পড়ে। 1458 খ্রিস্টাব্দে মান্ডুর সুলতান এটি নির্মাণ করে দেন। একসময় আকবর, জাহাঙ্গীর এখানে থেকে গেছে। 19 শতকের শেষের দিকে পিন্ডারি যুদ্ধে এই মহলের প্রভূত ক্ষতি হয়, কিন্তু 1920 সালে মাধবরাও সিন্ধিয়া এই স্থান মেরামত ও সংস্কার করে বর্তমান রূপ দেন। উজ্জয়িনে থাকার জন্য আমরা মহাকাল রোডের উপর বৈকুণ্ঠ প্যালেস এই হোটেলে আমরা ছিলাম। এই হোটেল থেকে মহাকালেশ্বর মন্দিরের দূরত্ব ছিল 500 মিটার। এই হোটেলে বিভিন্ন ধরনের রুম পেয়ে যাবেন। আমরা যেহেতু 6 জন ছিলাম তাই আমরা ফ্যামিলি রুম বুক করেছিলাম, আর আমাদের পড়েছিল পার নাইট 4000 টাকা করে। এই হোটেলে আপনারা যদি থাকতে চান এসি এবং নন এসি 2 ধরনের রুমই পেয়ে যাবেন। আর হ্যাঁ, এই হোটেলে কিন্তু গরম জলের ব্যবস্থাও আছে, তাই আপনাদের কোনো অসুবিধা হবে না। আপনারা যদি উজ্জয়িনে যান তো এই হোটেলে একবার থাকতে পারেন। আপনারা যদি এই হোটেলে থাকেন তো অবশ্যই হোটেলের নিচেই রয়েছে এই দোকানটি। এখান থেকে আপনারা চা ট্রাই করতে পারেন, খুব সুন্দর হয়। মহাকাল রোডের উপর সত্যযুগ নামে এই রেস্টুরেন্টটি পেয়ে যাবেন, যেখানে আপনারা সকালের খাবার, দুপুরের খাবার, রাত্রের খাবার সবই পেয়ে যাবেন। আমরা সকালবেলা এখান থেকেই পোহা খেয়েছিলাম, বেশ ভালো লেগেছিল, সেই জন্য দুপুরের খাবারটিও খেয়েছিলাম, বেশ ভালোই লেগেছিল। কিন্তু এখানে খাবারের দামটা একটু বেশি। আমরা আজকে উজ্জয়িনের সাইট সিন সেরে তো আমরা সন্ধ্যাবেলা এখন রওনা দিয়ে দিলাম ওমকারেশ্বরের উদ্দেশ্যে। তো আজকে আমরা যাবো ওমকারেশ্বরম, আর কালকে সকালে ওমকারেশ্বরম পুজো দিয়ে উজ্জয়িনী সাইট সিন শেষ করে সেই গাড়িতেই আমরা গিয়েছিলাম ওমকারেশ্বর। সেখানে পৌঁছতে প্রায় রাত 12টা বেজে গিয়েছিল। খুব তাড়াতাড়ি আসছে ওমকারেশ্বর নিয়ে মধ্যপ্রদেশ ভ্রমণের উপরে আমাদের পরবর্তী ভিডিও। এরকম আরো ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিও নিয়ে।